দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা বলো, আগের দিনের পড়া কি অসুবিধা আছে একটু বলো। আজকে থার্মোডাইনামিক্সটাই পড়াচ্ছি, হ্যাঁ। কালকে ক্লাসটা আসলে খুব বাজেভাবে অফ হয়ে গেল। মানে আমি ওই আমাকে আবার যেতে হলো, আবার আসতে হলো, এইসব করে কালকে ক্লাসটা নিতে পারিনি। একটু সপ্তাহের মাঝে কিছু সময় বের করতে হবে, কিছু এক্সট্রা ক্লাস নিতে হবে। এক্সট্রা ক্লাস না নিলে একদম সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করা যাচ্ছে না। ধীরে ধীরে করাতে করাতে। আচ্ছা বলো, থার্মোডাইনামিক্সের আগের দিন পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলে না, কোনো জায়গায় বুঝতে করতে কিছু অসুবিধা থাকে তো বলে না। কিছু অসুবিধা আছে? কিরে, আগের দিনের পড়াশোনায় কিছু অসুবিধা আছে? অসুবিধা না থাকলেও বল, যে অসুবিধা নেই অন্তত সেটুকু বল। ঠিক আছে তো? পড়া ধরবো? কিরে, পড়া ধরলে, পড়া ধরবো? অর্পণ, অর্পণ কুমার, কর একটু রেসপন্স কর, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস না সবাই। উদয়ন পণ্ডিত, উদয়ন, হ্যাঁ, কিছু অসুবিধা আছে আগের পড়ায়? তার মানে আমি যা পড়িয়েছি তাতে? হ্যাঁ, আচ্ছা, তা বলবি তো, তাহলে সেইটুকুও তো বলবি। হ্যাঁ, থার্মোডাইনামিক্সটা শিখতেই হবে ভালো করে, কিছু উপায় নেই। হ্যাঁ, যা যা ডাউটস আছে আমাকে ভালো করে বল সব। ডাউট ক্লিয়ার। দেখো, তুমি তিনটে টার্ম একটু ভালো করে শিখে নেবে, হ্যাঁ। প্রথমটা হচ্ছে, এই তিনটে টার্ম লাগে খুব। একটাকে বলা হয় থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট। মানে এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটা থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট মানে, মানে এমনি প্রসারণ, তাপীয় প্রসারণ গুণাঙ্ক। তার মধ্যে গ্যাসের ক্ষেত্রে তোমার তো রৈখিক, যে মানে লিনিয়ার এক্সপানশন কোফিশিয়েন্ট, বা যেটাকে বলা হয় এরিয়া, মানে ওটাকে কি বলে, মানে এটা, মানে এরিয়া এক্সপানশন কোফিশিয়েন্ট, মানে কি ক্লিনটন বৃত্তিতে না কি সব ভুলে গেছি সব। যাকে মানে ভলিউম এক্সপানশন কোফিশিয়েন্ট যেটা তোমরা বলো, সেটা হচ্ছে থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট। থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। সেটাকে আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়। আলফাটা হচ্ছে, দেখো, মানে মোস্ট অফ দ্য সাবস্টেন্সের ক্ষেত্রে সাডেনলি টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউমটা পাল্টায়। এবারে প্রতি একক টেম্পারেচার চেঞ্জের জন্য ভলিউমের কি চেঞ্জ হচ্ছে আর কনস্ট্যান্ট প্রেশার আমি দেখতে চাইছি। মানে প্রেশারটাকে ফিক্স রেখে টেম্পারেচারটা 1 ডিগ্রি বাড়ালাম, তার জন্য ভলিউম কি চেঞ্জ হচ্ছে আমি দেখতে চাইছি। এবারে এই যে ভলিউমের চেঞ্জটা হচ্ছে, সেটা পার ইউনিট ভলিউম আমি ক্যালকুলেট করবো। মানে ধরো, তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 10 লিটার গ্যাসে যদি তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াও, তাহলে ভলিউমটা যতটা বাড়বে 1 লিটারের ক্ষেত্রে নিশ্চয়ই সেটা বাড়বে না। এবার আমি যদি দুটো, একটা গ্যাস আর একটা লিকুইড যদি কম্পেয়ার করি, তা দুজনের ক্ষেত্রে কার থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্টটা বেশি, কম্পেয়ার করলে দুজনের ক্ষেত্রে একই ভলিউম দিয়ে স্টার্ট করতে হবে। সেখানে পার ইউনিট ভলিউমে, পার ইউনিট টেম্পারেচার ইনক্রিজের জন্য ভলিউমে যে ইনক্রিজ করছে, সেটাই হচ্ছে থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট। অথবা গ্যাসের ভলিউম যেমন কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার বাড়ালে বাড়ি, ঠিক একই রকম করে তোমার গ্যাসের ভলিউমটা কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসার বাড়ালে কিন্তু কমে। সেখান থেকে একটা টার্ম ডিফাইন করা হচ্ছে, তাকে বলা হচ্ছে আইসোথার্মাল
কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন। আইসোথার্মাল কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন সেটাকে বিটা দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। বিটাটা হচ্ছে -1/v ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি। তাহলে দেখো আমি এখন টেম্পারেচারটা ফিক্সড রেখে প্রেসার বাড়ানোর জন্য ভলিউমটা কতটা কমছে আমি দেখতে চাইছি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে। আর এখানে একটা মাইনাস সাইন আছে কারণ আমি বিটাটাকে পজিটিভ দেখতে চাইছি। এবার প্রেসার বাড়ালে ভলিউম যেহেতু কমতে থাকে সেখানে ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্টটি তার মধ্যে একটা ইন্ট্রিনজিক নেগেটিভ সাইন আছে। সেই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে ওভারঅল সাইনটা হচ্ছে পজিটিভ হয়ে যায়। এটা হচ্ছে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন। আর একটা হচ্ছে আইসোথার্মাল বাল্ক মডিউলাস। আইসোথার্মাল বাল্ক মডিউলাস দেখো এমনিতে বাল্ক মডিউলাস মানেটা কি? বাল্ক মডিউলাসটাকে কাপ্পা দিয়ে এক্সপ্রেস করা হয়। বাল্ক মডিউলাস মানে হচ্ছে তোমার বেসিক্যালি ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন পীড়ন বাই বিকৃতি, তাই না? স্ট্রেস মানে হচ্ছে পীড়ন আর নিচে হচ্ছে বিকৃতি বাই ভলিউম স্ট্রেন। আচ্ছা, এবারে ভলিউম স্ট্রেসটা হচ্ছে তোমার পার ইউনিট ভলিউমে কি ভলিউমে চেঞ্জ হলো সেটা হচ্ছে ভলিউম স্ট্রেস। আর সরি স্ট্রেসটা হচ্ছে উল্টোটা, স্ট্রেসটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে কতখানি ফোর্সের চেঞ্জ হলো সেইটা। হ্যাঁ, আর ভলিউম চেঞ্জটা হচ্ছে পার ইউনিট ভলিউমে যে ভলিউমের চেঞ্জ হলো সেইটা। আচ্ছা, এবারে প্রেসার বাড়ায় কিন্তু ভলিউম কমে সেখানে একটা নেগেটিভ সাইন থাকছে এবং এই পুরো ব্যাপারটাই করবো কিছু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে। এই পুরো ব্যাপারটাই করছে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি? এটা দাঁড়াচ্ছে হচ্ছে এটা মাইনাস ভি ইন্টু, দেখো তোমার ফোর্সটাকে এরিয়া দিয়ে ভাগ করে প্রেসার হয়ে যায়, মাইনাস ভি ইন্টু ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি হচ্ছে। অর্থাৎ এইটা দেখো জাস্ট 1/বিটার সঙ্গে সমান হচ্ছে। ওই জন্য আইসোথার্মাল বাল্ক মডিউলাস অনেক সময় বলার দরকার পড়ে না, কারণ এটা বেসিক্যালি রেসিপ্রোকাল অফ বিটা হয়ে যায়। যাকে যেটা কথা হচ্ছে যে আমি আলফা বিটা এবং কাপ্পা এই তিনটে টার্ম হচ্ছে ডিফাইন করে ফেললাম। আলফা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে পার ইউনিট ভলিউমে ইউনিট টেম্পারেচার বাড়ানোর জন্য ভলিউম কতটা বাড়ছে। আর আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশনটা হচ্ছে আইসোথার্মাল কথাটা আসছে তার কারণটা হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেছি। টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখে প্রতি একক ভলিউমে একক প্রেসার বাড়ানোর জন্য ভলিউম যেটা কমছে সেটা হচ্ছে বিটা। আচ্ছা, এবার আমাকে আলফা বাই বিটা সেইটা আমাকে বের করতে হচ্ছিল। সেই জন্য আমি কি করে করছিলাম দেখো, মানে আমাকে দেখাতে হচ্ছে একটা প্রবলেম যে সো দ্যাট ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি সেটা হচ্ছে আলফা বাই বিটা হয়। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রবলেমটা। একটা কোশ্চেন এইভাবে ভাবো যে সো দ্যাট হ্যাঁ ডেল পি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে আলফা বাই বিটা। এইটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, এটা দেখাচ্ছি কি করে? আমি বললাম যে উই নো ভলিউম এজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার অ্যান্ড ইট ইজ এ স্টেট ফাংশন। ভলিউমটা আমরা জানি টেম্পারেচার প্রেসারের ফাংশন এবং একটা স্টেট ফাংশন। তাহলে তার জন্য আমি লিখতে পারি ফ্রম সাইক্লিক রুল। সাইক্লিক রুল আমি শিখিয়েছিলাম, ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারির মধ্যে সাইক্লিক রুল শেখানো হয়েছে। সাইক্লিক রুল কি লিখছি? ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ভি ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আর ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ভি ইকুয়াল টু -1। মানে সাইক্লিক রুলটা কি? যদি এখানে এক্স থাকে, এখানে ওয়াই থাকে, এখানে জেড থাকে, সাইক্লিক্যালি যদি যায় তার কি বলেছিলাম না ডেল এক্স বাই ডেল ওয়াই বাই ডেল জেড বাই ডেল এক্স এটা ইকুয়াল টু -1। এবারে ডেল এক্স ডেল ওয়াই করলে জেড কনস্ট্যান্ট, ডেল ওয়াই ডেল জেড করলে এক্স কনস্ট্যান্ট, ডেল জেড ডেল এক্স করলে ওয়াই কনস্ট্যান্ট। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি সাইক্লিক রুল, সেটা এখানে আমি ব্যবহার করেছি। আচ্ছা, আমার লাগবে কোনটা? আমার লাগবে হচ্ছে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা লাগবে। এইটা সমান কত সেটা আমাকে দেখাতে বলেছে। সেটা -1 ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি
ডেল টি বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট পি, আমি নিয়ে চলে এলাম। আচ্ছা, এবারে তোমার জানা আছে যে ডেল এক্স বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট জেড, এটা মানে 1 বাই ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড এটা হয়, মানে ডেরিভেটিভটা উল্টে গেছে তোমার জানা আছে। এটা আমি লিখলাম মাইনাস, এটাকে উল্টে দিলে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হলো, আর নিচে রইল ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট পি এইটা। আচ্ছা, এবার আমি এটা কি করছি দেখো, আমি এই মাইনাসটা এখানে দিলাম, উপরে একটা 1/v দিয়ে গুণ করে দিলাম, নিচে একটা 1/v দিয়ে গুণ করে দিলাম, আমি করতেই পারি। 1/v দিয়ে উপরে গুণ, 1/v দিয়ে নিচেও গুণ, তাহলে এই যে 1/v ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ইজ নাথিং বাট আলফা, আর -1/v ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট ইজ নাথিং বাট বিটা। তাই কি দাঁড়াচ্ছে না, ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, সেটা হয়ে যাচ্ছে তোমার আলফা বাই বিটা। ঠিক আছে উদয়ন, এখন ঠিক আছে? বলো, আর কারো কিছু অসুবিধা আছে? আর কিছু অসুবিধা আছে কারো? ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আজকে যেটা আমাদের পড়াতে হবে অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস, মানে অ্যাডায়াবেটিক প্রসেস হলে কতগুলো রিলেশনস আছে, রিলেশনসগুলো খুব ইম্পর্টেন্ট, সেইগুলো আমাদের একটু আলোচনা করতে হবে। তাহলে অ্যাডায়াবেটিক চেঞ্জেস অফ স্টেটস, দেখো প্রথমে হচ্ছে ফর অ্যাডায়াবেটিক প্রসেস, ফর অ্যাডায়াবেটিক প্রসেস হিটের চেঞ্জটা তোমার জিরো হয়। অ্যাডায়াবেটিক প্রসেস বাই ডেফিনেশন হচ্ছে হিটের চেঞ্জটা হচ্ছে তোমার জিরো। আচ্ছা, আর এবারে তুমি ফার্স্ট ল থার্মোডাইনামিক্সটাকে ফেরো, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, from first law of thermodynamics, du equal to d cut q plus d cut w, এটা। আচ্ছা, এবারে এইটা জাস্ট তোমার ডিউটা ডি কাট ডব্লিউর সাথে সমান হয়ে গেল ফর অ্যাডাবেটিক প্রসেস। তো অ্যাডাবেটিক প্রসেসে দেখো এই হিটের চেঞ্জটা জিরো বলে ডিউ ইকুয়াল টু ডি কাট ডব্লিউ হয়ে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাডাবেটিক প্রসেসে ওয়ার্কটাকে ক্যালকুলেট করতে গেলে তোমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করলেই তোমার চলে যাবে। আচ্ছা, এবারে দেখো ইন্টারনাল এনার্জি একটা স্টেট প্রপার্টি, তো তার মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট যদি আমি জানি, তাহলেই কিন্তু আমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বের করে ফেলতে পারবো, অর্থাৎ তখনই কিন্তু আমি ওয়ার্কটাকে বের করে ফেলতে পারবো। দেখো, ওয়ার্ক এমনিতে একটা পাথ প্রপার্টি, কিন্তু অ্যাডাবেটিক প্রসেসে ডি কাট ডব্লিউ যেহেতু ডিউর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ডি কাট কিউটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তখন ওয়ার্কটা কিন্তু একটা স্টেট প্রপার্টির মতো বিহেভ করবে। তাহলে কথা হচ্ছে যে ওয়ার্ক ইজ এ পাথ প্রপার্টি, পাথ প্রপার্টি, বাট ইন অ্যাডাবেটিক প্রসেস work behaves as a স্টেট প্রপার্টি। মানে তুমি যদি ধরো কোনো একটা গিভেন ইনিশিয়াল স্টেট আছে, এটা হচ্ছে এ স্টেট, এটা হচ্ছে বি স্টেট, এইখান থেকে একটা ট্রান্সফরমেশন ঘটেছে অ্যাডাবেটিক প্রসেস। অ্যাডাবেটিক প্রসেস তার ক্ষেত্রে যখন ওয়ার্ক ক্যালকুলেট করবে সেটা জাস্ট সিম্পলি ডেল্টা ইউ এর সঙ্গে সমান, অর্থাৎ ফাইনাল স্টেটে ইন্টারনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি, এইটা দিয়ে কিন্তু তুমি ওয়ার্কটাকে ক্যালকুলেট করতে পারো। দেখো, সবসময় কিন্তু পারা যাবে না, কারণ ওয়ার্কটা তো পাথ প্রপার্টি, একটা পাথের উপর ডিপেন্ড করে। কিন্তু এইখান থেকে এইটা যদি তোমার যেরকমভাবে একাধিক পাথেও যদি তোমার যায়, একাধিক পাথেও যদি তোমার যায়, কিন্তু ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট কিন্তু সমান হয়, তাহলে কিন্তু সবসময়
ওয়ার্কের চেঞ্জটা তুমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির মতো করে লিখতে পারবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে যে অ্যাডায়াবেটিক প্রসেসে তোমার ওয়ার্ক ক্যালকুলেট করতে গেলে শুধু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করলেই তোমার চলে যাবে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে দেখো তুমি যদি আইডিয়াল গ্যাস দেখো, ফর আইডিয়াল গ্যাস internal energy is only the function of temperature. For ideal gas, internal energy is only the function of temperature. এবং তুমি লিখতে পারো চেঞ্জ ইন ইন্টারনাল যে ডিউটা শুধুমাত্র এন সিভি বার ইন্টু ডিটি, এটা থেকে তুমি লিখতে পারো। এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম ডিউটা হচ্ছে এন সিভি বার ডিটি, আর ডিআইসটা হচ্ছে এন সিভি বার ডিটি, বাকি আর কিছু লিখতে হয় না। তাহলে এবারে দেখো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা তুমি লিখতে পারো এন সিভি বার ইন্টু, যদি ফাইনাল টেম্পারেচার টি2 হয়, ইনিশিয়াল টেম্পারেচার হয় এন ডেল্টা ইউটা হচ্ছে এন সিভি বার টি2 মাইনাস টি1, অর্থাৎ ওয়ার্ক ইন অ্যাডায়াবেটিক প্রসেস সেটা কিন্তু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির সঙ্গে সমান, সেটা সবসময় তুমি লিখতে পারতো এন সিভি বার ইন্টু টি2 মাইনাস টি1, এটা তুমি লিখতে পারতো। মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাডায়াবেটিক প্রসেসে ওয়ার্কটা তুমি সবসময় এইরকমভাবে লিখতে পারবে এন সিভি বার ইন্টু টি2 মাইনাস টি1। ঠিক আছে, তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, সেই জন্য ওয়ার্কটাকে তুমি সবসময় এন সিভি বা টি2 মাইনাস টি1 হিসেবে লিখতে পারবে। মানে দিস ক্যান বি রিটেন অলওয়েজ, দিস ক্যান বি রিটেন ফর এনি অ্যাডায়াবেটিক প্রসেস, রিভার্সেবল অর ইরিভার্সেবল। মানে রিভার্সেবল ইরিভার্সেবল দুজনের ক্ষেত্রে কিন্তু তুমি এটা লিখতে পারবে যে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার এইরকম। তারপরে মানে এটা মনে রাখবে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, সেই জন্য তুমি ওয়ার্কটাকে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অর্থাৎ এনসিবি বা টি2 মাইনাস টি1 এইরকমভাবে অলওয়েজ লিখতে পারবে। এর জন্য রিভার্সেবল ইরিভার্সেবল বোঝার দরকার নেই। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে রিভার্সেবল ইরিভার্সেবল দুজনের ক্ষেত্রে একই এক্সপ্রেশন লিখছি, তার মানে কি রিভার্সেবল প্রসেস এবং ইরিভার্সেবল প্রসেসের ওয়ার্কটা একই হয়ে গেল? তা নয়। যেটা কথা হচ্ছে যে সেম ইনিশিয়াল স্টেট থেকে যদি শুরু করো, রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে যা ফাইনাল জায়গা হবে, যা মানে ফাইনাল স্টেটটা যা হবে, ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল স্টেটটা আলাদা হবে। তুমি একই জায়গা থেকে শুরু করলে, তুমি বললে যে একই ভলিউম ইনক্রিজ করব, একই ভলিউম ইনক্রিজ করলেও তুমি দেখবে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার যা হবে, ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফাইনাল টেম্পারেচার আলাদা হবে। তো ফাইনাল টেম্পারেচার গুলো আলাদা হতে পারে, ওয়ার্কটাও আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ার্কটাকে বের করবো কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে এনসিবি বা টি2 মাইনাস টি1, এটা মাথায় রাখবে। তাহলে অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে সবসময় তুমি ওয়ার্কটাকে এইরকম ভাবে লিখতে পারছো, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের আইডিয়াল গ্যাসগুলি আছে, অন্যান্য গ্যাসগুলো নেই, তো অন্যান্য গ্যাসের ক্ষেত্রে আমি কিছু প্রবলেম দিয়ে দেবো, সেটা তুমি করতে পারবে। আচ্ছা আচ্ছা, এবারে ফর অ্যাডায়াবেটিক irreversible process, what can also be expressed as work in adiabatic process minus P2 into V2 minus V1। এইরকম ভাবে তুমি কিন্তু, মানে আমি বলেছিলাম যখন ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ক্যালকুলেট করেছিলাম, বলেছিলাম যে মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1 বা মাইনাস P ফাইনাল ইন্টু V ফাইনাল মাইনাস V ইনিশিয়াল, সেটা ইররেস্ট্রিকটিভ অফ সেটা আইসোথার্মাল প্রসেস নাকি অ্যাডায়াবেটিক প্রসেস, তার উপরে কিন্তু এটা নির্ভর করে। তাহলে ওয়ার্কটাকে যদি অ্যাডায়াবেটিক ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটাকে তুমি এইরকম ভাবেও লিখতে পারো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যদি তোমার ইরিভার্সিবল প্রসেস হয়, ওয়ার্কটা এইরকম ভাবে লেখা যায় এনসিবি বার টি2 মাইনাস টি1 এইরকম ভাবে লেখা যায়, আবার মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1 এইরকম ভাবেও লেখা যায়, এটা তুমি মাথায় রাখবে। আর এবার রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যদি হয়, ওয়ার্কটাকে তুমি শুধু এইরকম ভাবে লিখবে এনসিবি বা টি2 মাইনাস টি1, মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1 এটা লিখতে পারবে না। কিন্তু অ্যাডায়াবেটিক ইরিভার্সিবল প্রসেস হলে ওয়ার্কটাকে তুমি এনসিবি বা টি2 মাইনাস টি1 হিসেবেও লিখতে পারো, অথবা মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1 এরকম ভাবে লিখতে পারো। আচ্ছা, এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন আমি বের করব, একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিলেশন আমি বের করছি, একটা অন্য কালি ব্যবহার করি। ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স
from first of thermodynamics, du equal to d cat q plus d cat w. এবার for adiabatic process, d cat q equal to 0, hence du equal to হয়ে গেল d cat w. আচ্ছা, এবারে এই d cat w টাকে মানে for reversible process দেখো for reversible process d equal to মানে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা ডি কাট ডব্লিউ রিভার্সিবল কে তুমি মাইনাস পিটিভি লিখতে পারো, ফর রিভার্সিবল প্রসেস তুমি এটা লিখতে পারলে ডি ইকুয়াল টু মাইনাস পিটিভি। আচ্ছা, এবারে ফর আইডিয়াল গ্যাস এক নম্বর হচ্ছে ডিউটা হচ্ছে এনসিবি বার ডিটি, আর পিটা হচ্ছে মাইনাস এনআরটি বাই ভি ইন্টু ডিভি। যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে ডিউটা তুমি এনসিবি বার ডিটি লিখতে পারো এক নম্বর, কারণ ইন্টারনাল এনার্জি জনিত ফাংশন অফ টেম্পারেচার, আর তার সাথে কি লিখতে পারছো পিটাকে তুমি এনআরটি বাই ভি এরকম ভাবে লিখে দিতে। আর আর দেখো জিনিসটা কেটে গেল, কি দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে সিভি বাই আর কিন্তু ডিটি বাই টি ইকুয়াল টু, মানে আমি এখানে আর আর টিটাকে ভাগ করে দিই, মানে এন এন কেটে গেছে, সিভি বাই আর ইন্টু ডিটি বাই টি ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ভি। আচ্ছা, এবার আমি ইন্টিগ্রেট করছি। যখন ভলিউমটা ভি ওয়ান ধরে নাও, টেম্পারেচারটা টি ওয়ান, যখন ভলিউমটা ভি টু, টেম্পারেচারটা টি টু, তাহলে এটা হয়ে গেল কত সিভি বাই সিভি বার, এখানে সিভি বার ছিল, সিভি বার বাই আর এল এন টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু মাইনাস এল এন ভি টু বাই ভি ওয়ান। আর এখানে আমি অ্যাজিউম করে নিয়েছি we have assumed that CV bar is independent of temperature within the temperature range T1 to T2. We have assumed that CV bar is independent of temperature within the temperature T1 to T2. আচ্ছা, এবার এটা কি করছি দেখো, CV bar by R ln T2 by T1 এটা হয়ে গেল ln V1 by V2। এটা এটাকে তুমি এক কাজ করো, ln ln T2 by T1 এটা এদিকে চলে গেলে আর বাই সিভি বার ln V1 বাই V2 হলো, বা এটাকে লেখা যায় ln V1 বাই V2 তার পাওয়ার হচ্ছে আর বাই সিভি বার হয়ে গেল। দুই দিক থেকে ln তুমি বাদ দিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে T2 বাই T1 এটা হচ্ছে V1 বাই V2 তার পাওয়ার হচ্ছে আর বাই সিভি বার, বা তুমি লিখতে পারছো দেখো T1 V1 টু দি পাওয়ার আর বাই সিভি বার ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার আর বাই সিভি বার। এই যে V1 টা এখানে চলে গেল, T2 এখানে চলে গেলে, তা T1 V1 টু দি পাওয়ার আর বাই সিভি বার ইকুয়াল T2 V2 টু দি পাওয়ার আর বাই সিভি বার, অর কেউ বলতে পারে টি ভি টু দি পাওয়ার আর বাই সিভি বার, এইটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো
দেখো এরকম একটা রিলেশন পেলে আর টি ইন্টু ভি টু দি পাওয়ার আর বাই সি ভি বার ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা এবার একটা জিনিস দেখো যে একটা অ্যাডিশন, এইটা আর একটু চেনা ফর্মে করে দিচ্ছি। উই নো ফর আইডিয়াল গ্যাস সিপি বার মাইনাস সিভি বার আগের দিন করেছিলাম যে হিট ক্যাপাসিটির এই ডিফারেন্সটা হচ্ছে আর এর সঙ্গে সমান হয়। তাহলে যদি সিভি বার দিয়ে দুদিকে ভাগ করে দিই, সিপি বার বাই সিভি বার মাইনাস ওয়ান, এটা কত হলো? আর বাই সিভি বার হলো। তাহলে এটা হয়ে যাচ্ছে গামা মাইনাস ওয়ান, এটা হয়ে যাচ্ছে আর বাই সিভি বার। এটা তাহলে গামা মাইনাস ওয়ানটা হচ্ছে আর বাই সিভি বার। তাহলে দেন তুমি কি লিখতে পারলে? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এইটা হয়ে গেল তোমার কনস্ট্যান্ট। তো দেখো তাহলে আমরা একদম শুরু করলাম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে। ফ্রম ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স ডি ইকুয়াল টু টি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ। আর অ্যাডাবেটিক প্রসেস যখন আমি কনসিডার করছি, অ্যাডাবেটিক প্রসেস যদি হয় তাহলে তুমি ডি কাট কিউটাকে জিরো লিখে ফেলতে পারলে, এখানে ডি কাট কিউটা বাদ চলে গেল, তার ডিউটা তখন ডি কাট ডব্লিউ হলো। এবারে যখন প্রসেসটাকে রিভার্সেবল ধরে নিলে, দেখো এমনিতে ডি কাট ডব্লিউ মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, সেটাকে মাইনাস পি ডিভি লিখছো কেন? কারণ প্রসেসটা রিভার্সেবল প্রসেস বলে এটা। আর তারপরে যখন আইডিয়াল গ্যাস হচ্ছে তখন তুমি একদিকে যেমন লিখতে পারলে ডিউটাকে তুমি অলওয়েজ লিখতে পারো এনসিবি বা ডিটি, আর পিটাকে এনআরটি বাই ভি হিসেবে তুমি লিখতে পারলে। এবারে তোমার একদিকে গিয়ে এটাকে তুমি ইন্টিগ্রেট করে দিলে, ইন্টিগ্রেট করে আলটিমেটলি দাঁড়ালো একটা টি ভি টু দি পাওয়ার আর বাই সিভি বার ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পার্টিকুলারলি টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পার্টিকুলারলি আর বাই সিভি বার হচ্ছে গামা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি জানি যে সিভি বার মাইনাস সিভি বার যেহেতু আর হয়ে যাচ্ছে, তা সিভি বার দিয়ে ভাগ করে দিলে গামা মাইনাস ওয়ান পেয়েছে, আর বাই সিভি বার হয়ে যাচ্ছে, অর্থাৎ টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু তোমার কনস্ট্যান্ট হয়ে গেল। তো এই ডেরিভেশনটা পরিষ্কার? ডেরিভেশনটা পরিষ্কার? ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা এবারে দেখো ফর আইডিয়াল গ্যাস টিটা কত? সরি, টিটা কত? পিভি বাই এনআর। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআর, টিটা কত? পিভি বাই এনআর। তাহলে দেন দেখো এই ইকুয়েশনটা যদি এক নম্বর ইকুয়েশন বলে, এক নম্বর ইকুয়েশন এটা বসিয়ে দিলে, দেন ফ্রম ইকুয়েশন ওয়ান দেখো টি এর জায়গায় তুমি পিভি বাই এনআর বসালে, কিন্তু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে কে ধরে নাও, কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এটা। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? পি ভি টু দি পাওয়ার গামা, সেটা হয়ে যাচ্ছে মানে পি হলো ভি আর ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, পি ভি টু দি পাওয়ার গামা, সেটা হয়ে যাচ্ছে এন আর ইন্টু কে, সেটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল। কনস্ট্যান্ট হয়ে গেল কখন? না যখন এনটা ফিক্সড। এটা হচ্ছে ফর ক্লোজ সিস্টেম। যা কিছু আলোচনা করছি সব ক্লোজ সিস্টেমের জন্যই। তাহলে এখানে পি ভি টু দি পাওয়ার গামা হয়ে গেল, এন আরটা এখানে গুণ হয়ে গেলে এন আর ইন্টু কে গুণ হয়ে সেটা আবার একটা কনস্ট্যান্ট, তা পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে গেল, সেটা 2 নম্বর ইকুয়েশন। আবার দেখো এখানেই করে দিচ্ছি এগেন, তুমি যদি ভিটাকে লেখো, আইডিয়াল গ্যাসের জন্য ভিটা হচ্ছে এনআরটি বাই পি, তাহলে এখানে বসিয়ে দিলে, তাহলে ফর্ম ইকুয়েশন ওয়ান তুমি কি লিখতে পারতো? টি এর জায়গায় এনআরটি বাই পি বসালে কিন্তু ভি টু দি পাওয়ার
সরি আমি ভুল করলাম, মানে 1 মিনিট। ভিটা হচ্ছে এনআরটি বাই পি, তাহলে টিটা যেমন আছে তেমন রইল। তাহলে টি ভি এর জায়গা বসালাম, এনআরটি বাই পি, তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, টি টু দি পাওয়ার গামা, কারণ টি আছে আর টি টু দি পাওয়ার গামা মাইনাস 1, টি টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এইটা দেখো তোমার কনস্ট্যান্ট হয়ে গেল কারণ ক্লোজ সিস্টেমের জন্য, কারণ ফর ক্লোজ সিস্টেম, যেখানে এনটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 3 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো তুমি 3টে রিলেশন বের করে ফেলতে পারলে। একটা হচ্ছে আইডিয়াল গ্যাস অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার ভলিউম রিলেশন, প্রেসার ভলিউম রিলেশন আর টেম্পারেচার প্রেসার রিলেশন। তোমার এই প্রেসার ভলিউম রিলেশনটা পরীক্ষায় খুবই দেয়, মানে আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেস হলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর আইডিয়াল গ্যাস যদি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস হয় তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই যে 3টে রিলেশন তুমি পেলে, হ্যাঁ, এখন 3 নম্বরটা কিছুই না। 3 নম্বরে এই যে ভিটা ছিল 1 নম্বর ইকুয়েশনে, ভিটাকে তুমি এনআরটি বাই পি দিয়ে রিপ্লেস করে দিলে, রিপ্লেস করে দিয়েছি। তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে এনআরটি বাই পি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এবার দেখো টি আছে আর টি টু দি পাওয়ার গামা মাইনাস 1 আছে, তাহলে কি হবে, টি টু দি পাওয়ার গামা হয়ে গেল। আর নিচে পিটা নিচে আছে, তাহলে নিচে লিখলে পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হতো, উপরে পাঠিয়ে দিলাম মানে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা হলো। আর বাকি যারা আছে এন আর আর সেটাকে ডান দিকে পাঠিয়ে দাও, ক্লোজ সিস্টেমের জন্য তারা সব কনস্ট্যান্ট বলে, পি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, তার মানে দেখো এই যে, মানে ফর আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস তুমি কি পেলে না, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর 3 নম্বর হচ্ছে টি টু দি পাওয়ার গামা ইন্টু পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, সেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো দেখো এই এই রিলেশনগুলো যখন তখন সত্যি নয়, কিন্তু আইডিয়াল গ্যাস হতে হবে, আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস হতে হবে। দেখো আমি যখন প্রসেসটাকে করলাম এই কন্ডিশনগুলো ব্যবহার করতে হচ্ছে, অ্যাডিয়াবেটিক প্রসেস হতে হয়েছে, রিভার্সিবল হতে হয়েছে, আইডিয়াল গ্যাস হতে হয়েছে। এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো কিন্তু সবসময় সত্যি না। এই রিলেশনগুলো সত্যি হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস, আন্ডার আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস, এই রেজাল্টগুলো সত্যি। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে? তাহলে তোমাকে এই 3টে রিলেশনের মধ্যে কোনো একটা যদি করতে দেয়, ওই 3টে রিলেশনের মধ্যে যদি কোনো একটা করতে দেয়, তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে শুরু করে তুমি এমনভাবে করলাম যাতে করে যেটাই দিক না কেন একই রকম করে এগোবো আমি, এগিয়ে একটা পার্টিকুলার জায়গায় শেষ করবো। এবারে বইয়ে কি করে, যেহেতু পি ভি টু দি পাওয়ার গামাটাই ইউজুয়ালি পড়ে, পি ভি টু দি পাওয়ার গামাটা কনস্ট্যান্ট দেখানোর জন্য একটা স্পেসিফিক মেথড ব্যবহার করে। আমি কোনো স্পেসিফিক মেথড ব্যবহার করছি না, আমি যেটা করছি সেটা জেনারেল মেথড ব্যবহার করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, একটা জেনারেল মেথড ব্যবহার করার চেষ্টা করছি। ঠিক আছে, তুমি করো। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এবং এইখান থেকে তুমি দেখাতে পারো যে ফর আইডিয়াল গ্যাস অ্যাডাবেটস আর স্টিপার দ্যান আইসোথার্ম। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অন্তত তুমি দেখাতে পারবে ফর আইডিয়াল গ্যাস অ্যাডাবেটস আর স্টিপার দ্যান আইসোথার্ম। আচ্ছা, কি করে দেখাচ্ছ? দেখো ফর আইডিয়াল ফর
ideal gas under isothermal reversible process, মানে আইসোথার্ম মানে হচ্ছে যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে আর কি। তো ফর আইডিয়াল গ্যাস আন্ডার আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস কি হয় না পিভিটা কনস্ট্যান্ট হয়, পিভি ইকুয়াল টু কে, যে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে। তাহলে পিটা হয়ে গেল কত, কে বাই ভি। তাহলে এবারে কিন্তু তুমি এখানে ডিপি বাই ডিভিটাকে ক্যালকুলেট করো, যেটা হয়ে যাচ্ছে মাইনাস কে বাই ভি স্কোয়ার। তাহলে মাইনাস কে এর জায়গায় যদি পিভি বসিয়ে দাও, পিভি বাই ভি স্কোয়ার, অর্থাৎ তোমার হয়ে গেল মাইনাস পি বাই ভি। তাহলে এই ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিভি, এইটা যদি তোমার আইসোথার্মাল প্রসেস হয় তাহলে সেটা দাঁড়িয়ে যাচ্ছে কত, মাইনাস পিভি মাইনাস পি বাই ভি। এটা মানে স্লোপটা নেগেটিভ এবং তার পরিমাণটা হচ্ছে মাইনাস পি বাই ভি। আচ্ছা, উল্টো দিকে ফর আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস, পি ভি টু দি পাওয়ার গামা, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কে প্রাইম লিখলাম, অন্য একটা কনস্ট্যান্ট হতে পারে, তো কিন্তু কে প্রাইম লিখলাম, কে প্রাইম। পি সমান কত হলো, কে প্রাইম বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে ডিপি বাই ডিভিটা হয়ে গেল কত, মাইনাস গামা ইন্টু কে প্রাইম বাই ভি টু দি পাওয়ার গামা প্লাস ওয়ান, মাইনাস গামা কে প্রাইমের জায়গায় পি ভি টু দি পাওয়ার গামাকে যদি বসিয়ে দাও বাই ভি টু দি পাওয়ার গামা প্লাস ওয়ান। তাহলে হয়ে গেল কত, ডিপি বাই ডিভিটা যদি তুমি অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে ধরো সেটা হচ্ছে মাইনাস গামা ইন্টু ভি বাই ভি। এটা অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে ডিপিটা হয়ে গেল তোমার মাইনাস গামা ইন্টু পি বাই ভি। আচ্ছা, এবারে স্লোপ মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তোমার যে ট্যানজেন্ট টানবে, হ্যাঁ, সেইটা ট্যানজেন্টের স্লোপ আসবে। স্লোপ মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ, এবং সেটা হচ্ছে ডেরিভেটিভ দিয়ে ঠিক হয়। আর ডেরিভেটিভ ডিপি বাই ডিভি এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পি এবং এক্স অ্যাক্সিস বরাবর ভি প্লট করি, তাহলে তার স্লোপটা অর্থাৎ তার স্টিফনেসটা। তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, যদি তুমি এই ডিপি ডিভিটা অ্যাডায়াবেটিক প্রসেসে নাও, তার মডিউলাস, কারণ স্লোপগুলো নেগেটিভ, তোমাকে কম্পেয়ার করতে হবে ম্যাগনিটিউডটা, এটা আইসোথার্মাল, এই রেশিওটাকে তুমি ক্যালকুলেট করো, সেটা কত বেরোচ্ছে, গামা বেরিয়ে যাচ্ছে। মানে এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে গামা বেরিয়ে যাচ্ছে। আর গামাটা কিন্তু গামা তো গ্রেটার দেন ওয়ান, কারণ গ্রেটার দেন ওয়ান কেন, কারণ ফর অ্যাজ ফর আইডিয়াল গ্যাস সিপি বার তো গ্রেটার দেন সিপি বার, আর গামা বাই ডেফিনেশন কি সিপি বার বাই সিপি বার, সাথে সাডেনলি এটা গ্রেটার দেন ওয়ান হয়ে গেল। তাহলে গ্রেটার দেন ওয়ান তার মানে কি দাঁড়াচ্ছে, যে ডিপি বাই ডিভি এটা যদি অ্যাডাবেটিক প্রসেসে করো, তার যে স্লোপের ম্যাগনিটিউড সেটা গ্রেটার দেন ডিপি বাই ডিভি। আইসোথার্মাল প্রসেস হলে যে স্লোপটা তার তুলনায়, তার মানে এটা বেসিক্যালি বোঝাচ্ছে কি না, অ্যাডাবেটস আর স্টিপার দেন আইসোথার্ম। এটা মানে হচ্ছে অ্যাডাবেটস আর স্টিপার দেন, অ্যাডাবেটস আর স্টিপার দেন আইসোথার্ম। আইসোথার্ম অ্যাডাবেটস আর স্টিপার দেন আইসোথার্ম। তার মানে তুমি যদি ছবি আঁকো, দেখো বয়স ল থেকে তোমার আইসোথার্মের ছবি তুমি আঁকতে অলরেডি অভ্যস্ত। তাহলে এদিকে তুমি প্রেসার প্লট করলে, এদিকে থেকে ভলিউম প্লট করলে, তাহলে একটা আইসোথার্ম কেমন দেখতে হবে না, আইসোথার্ম হচ্ছে একটা নর্মাল আইসোথার্ম হচ্ছে তুমি জানো এরকম দেখতে হয়, এটা একটা আইসোথার্ম। তাহলে অ্যাডাবেটস তার থেকে স্টিপ মানে কি, এরকম দেখতে হবে, এইটা কেটে হলো সেটা হচ্ছে অ্যাডাবেট। তাহলে মাথায় রাখবে যে আইসোথার্ম আর অ্যাডাবেট যদি একই ছবিতে তুমি আঁকো, তাহলে অ্যাডাবেটটা স্টিপ হবে, আরো খাড়া হবে, আইসোথার্মটা হচ্ছে কম খাড়া হবে। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, যে ফর আইডিয়াল গ্যাস অ্যাডাবেটস আর স্টিপার দেন আইসোথার্ম। এটা ঠিক আছে, এটা বুঝতে পারলে, এটা কোনো অসুবিধা আছে? এই তো গ্রাফটা কিছুই না, আইসোথার্মের ছবি আমার জানা আছে তো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বয়েলস ল থেকে
এই যে ছবিটা আইসোথার্ম মানে যেখানে টেম্পারেচার থ্রু আউট কনস্ট্যান্ট থাকে, বয়সটা থেকে প্রেসার ভার্সেস ভলিউমের ছবিটা তো কেমন জানো তুমি? তাহলে আইসোথার্মের ছবিটা তোমার তো অলরেডি জানা আছে। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেমন এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে যেমন হয়, বা এক্স ইকুয়াল টু 1/y হলে যেমন হয় তার ছবি। এবার তার তুলনায় অ্যাডাবেসটা বলতে স্টিফ হবে, খাড়া হবে। তাহলে খারাপ হলে এরকম হবে। আগেরটার থেকে যদি খাড়া হতে হয় তাহলে কি হবে? দেখো এটা আরো খাড়া। ঠিক আছে? হুম। তো দেখো এটা পরিষ্কার বোঝা গেছে? ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাডায়াবেটিক কুলিং। অ্যাডায়াবেটিক কুলিং। আচ্ছা দেখো, ফর অ্যাডায়াবেটিক এক্সপানশন what involve for adiabatic expansion what involve W for adiabatic expansion what involve W টাকে তুমি লিখলে n cv বার t2 minus t1, আগে তো এক্সপানশনের ক্ষেত্রে তো লেস দ্যান 0 হবে। অ্যাডায়াবেটিক এক্সপানশনের যে কোনো এক্সপানশনের ক্ষেত্রে ওয়াট কি হয়? অলওয়েজ লেস দ্যান 0 হয়। তার মানে এটা কি ইমপ্লাই করবে? t2 টা লেস দ্যান t1। তার মানে এটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ ফর adiabatic expansion temperature decreases. This is called adiabatic cooling. For adiabatic expansion, temperature decreases. This is called adiabatic cooling. For adiabatic expansion, temperature decreases. This is called adiabatic cooling. তার মানে adiabatic expansion হলে কিন্তু টেম্পারেচার কমবে, এবং ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেও কিন্তু কমবে। এই যে ওয়ার্কের এক্সপ্রেশনটা সেটা তুমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে লিখতে পারো। হ্যাঁ, যে কোনো অ্যাডায়াবেটিক এক্সপানশন প্রসেস যদি হয় তাহলে তার ওয়ার্কটা মানে এটা হচ্ছে অ্যাডায়াবেটিক এক্সপানশন। অ্যাডায়াবেটিক এক্সপানশন প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা নেগেটিভ হবে। তারপরে এনসিবি বা টি টু মাইনাস টি ওয়ান যদি নেগেটিভ হয়ে গেছে তাহলে টি টুটা লেস দেন টি ওয়ান হতে হবে। অর্থাৎ ফাইনাল টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচার কম হতে হবে, টেম্পারেচার ডিক্রিজ করবে। তাকে বলা হচ্ছে তোমার অ্যাডায়াবেটিক কুলিং। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি মাথায় রাখবে। অ্যাডায়াবেটিক কুলিং বলতে তুমি কি বুঝছো? নেক্সট একটা জিনিস বলি তোমার, অ্যাডায়াবেটিক ফ্রি এক্সপানশন must be isothermal in nature. Adiabatic free expansion must be isothermal in nature. তো খুব সহজ ব্যাপার। তাহলে ফর অ্যাডায়াবেটিক প্রসেস হিট এক্সচেঞ্জ ডিকাট ইকুয়াল টু 0। আচ্ছা, ফর ফ্রি এক্সপানশন ডিকাট ডব্লিউ যেটা হচ্ছে মাইনাস পি এক্সপানশন ইন্টু ডিভি, এটা হয়ে যাচ্ছে 0। তাহলে ফর অ্যাডায়াবেটিক প্রসেস ডিকাট কিউ ইকুয়াল টু 0, ফর ফ্রি এক্সপানশন ডিকাট ডব্লিউ ইকুয়াল টু 0। তারপর ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিউ ইকুয়াল টু ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ, এটা ইকুয়াল টু 0 হলো। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ডিউটা 0 হলো। এবারে এর ক্ষেত্রে কি হয়? ফর আইডিয়াল গ্যাস internal energy is
only the function of temperature. তাহলে hence delta u যেটা সরি du d hence du equal to n cv bar into dt সেটা কিন্তু 0 হয়ে যায়। তো এখান থেকে তোমার dt equal to 0 হলো, তার মানে this is an isothermal process. This is an isothermal process. তোমরা দেখো এই যদি আগে আমি করেছিলাম আইসোথার্মাল ফ্রি এক্সপানশন হলে সেটা অ্যাডিয়াবেটিক হবে, এখানে ঘুরিয়ে বলছি অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন হলে সেটা হচ্ছে আইসোথার্মাল হবে। তো অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন মাস্ট বি আইসোথার্মাল ইন নেচার। বুঝতে পেরেছো এটা? অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন মাস্ট বি আইসোথার্মাল ইন নেচার। ঠিক আছে, হচ্ছে? আচ্ছা দেখো, তুমি তখন সেম ইনিশিয়াল স্টেট থেকে শুরু করছো। তুমি ধরো একটা প্রবলেম করছো, ধরো আইডিয়াল গ্যাস বলছি, আইডিয়াল গ্যাস আমি বলে দিচ্ছি, তুমি সেম ইনিশিয়াল স্টেট থেকে শুরু করেছো, তার ইনিশিয়াল প্রেসারটা P1, ভলিউমটা V1, সেম ইনিশিয়াল স্টেট থেকে শুরু করেছো, করে একটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করে ফাইনাল প্রেসারটা ধরে নাও তুমি এই P2 আইসোথার্মাল, ভলিউমটা V2 তে পৌঁছালে, আর একই কাজ করলাম অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করে প্রেসারটা P2 অ্যাডিয়াবেটিক, ভলিউমটা V2 তে পৌঁছালে, মানে সেম ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করছো, ফাইনাল ভলিউমগুলো সমান, এটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে জিনিসটা কিরকম হচ্ছে দেখো, তুমি যদি ছবি দিয়ে প্রথমে দেখে নাও তাহলে ব্যাপারটা আগে ক্লিয়ার করে নিই, তারপর আমি অঙ্ক কষে আরেক রকম করে দেখাবো তোমায়। তাহলে এদিকে প্রেসার প্লট করছো, তাহলে এদিকে ভলিউম প্লট করছো, সেম ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করেছো, করে একটা ছবি যদি এরকম হয়, আরেকটা ছবি এরকম, কেন? দেখো আমি শুরু পয়েন্টটা একই, এটাও P1, এটা হচ্ছে P1 V1, অর্থাৎ এইটা হচ্ছে তোমার P1, এইটা হচ্ছে তোমার V1। আচ্ছা এবারে ফাইনালি কি হচ্ছে, ফাইনালি তুমি এইটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসটা, এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, কারণ আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক স্টিফ হবে, যেটা খাড়া সেটা অ্যাডিয়াবেটিক। তাহলে আইসোথার্মালে গেলে তুমি কোথায় গিয়ে পৌঁছাচ্ছ না, P2 আইসোথার্মাল, V2 দিকে পৌঁছাচ্ছ, আর অ্যাডিয়াবেটিকে কোথায় পৌঁছাচ্ছ, P2 অ্যাডিয়াবেটিক, V2 দিকে পৌঁছাচ্ছে। দেখো ফাইনাল ভলিউমগুলো দুজনের ক্ষেত্রে সমান, এটা হচ্ছে V2। তাহলে ছবি তোমায় কি বলে দিচ্ছে, ছবি তোমায় বলে দিচ্ছে দেখো এই যে প্রেসারটা, এই প্রেসারটা হচ্ছে ফাইনাল প্রেসার ফর দ্য আইসোথার্মাল প্রসেস, আর এই যে প্রেসারটা এটা ফাইনাল প্রেসার ফর দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা ফাইনাল প্রেসার ফর দ্য আইসোথার্মাল প্রসেস, ফাইনাল প্রেসার ফর দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। এবং ফ্রম দ্য প্লট ইট ইজ ক্লিয়ার দ্যাট, from the plot it is clear that P2 isothermal is actually greater than P2 adiabatic। মানে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেজ যদি ফাইনাল ভলিউমটা সমান হয়, তাহলে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কিন্তু ফাইনাল প্রেসারটা বেশি হচ্ছে, এটা ছবি থেকে পরিষ্কার। ঠিক আছে, ছবি থেকে পরিষ্কার বুঝতে পারলে যে ফাইনাল মানে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট ফাইনাল ভলিউমগুলো সমান, তাহলে ফাইনাল প্রেসারটা কার জন্য বেশি হচ্ছে না, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে হচ্ছে ফাইনাল প্রেসারটা বেশি হচ্ছে, এটা পরিষ্কার। ঠিক আছে, আচ্ছা এইটাকে তুমি ম্যাথামেটিক্যালি দেখাতে পারো। দেখো দেখো তোমার P1 V1 সমান তো P2 V2, তাহলে তুমি P2 আইসোথার্মাল V2 লিখতে পারো, এটা 1 নম্বর ইকুয়েশন। কারণ
এটা আইকোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তো P1 V1 ইকুয়াল টু P2 V2, তাহলে P1 V1 ইকুয়াল টু P2 আইকোথার্মাল V2। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে P V টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 অ্যাডিয়াবেটিক ইন্টু V2 টু দি পাওয়ার গামা। এটা 2 নম্বর ইকুয়েশন। মানে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে P V টু দি পাওয়ার গামা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে P1 আইসোথার্মাল ইন্টু V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 অ্যাডিয়াবেটিক ইন্টু V2 টু দি পাওয়ার গামা। এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, কি করলাম, সরি, 1 মিনিট, সরি, কি বলছি, হ্যাঁ এটা। তাহলে ইনিশিয়ালি প্রেসার তো P1 ছিল, ইনিশিয়ালি প্রেসার P1, ভলিউমটা V1, তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ফাইনালি অ্যাডিয়াবেটিক প্রসেসে ফাইনাল প্রেসারটা হচ্ছে P2, তাহলে P2 টু দি পাওয়ার P2 অ্যাডিয়াবেটিক এন্ড V2 টু দি পাওয়ার গামা। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি রেশিও নাও, তাহলে এটা হয়ে গেল 1/V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, সেটা হয়ে যাচ্ছে P2 আইসোথার্মাল বাই P2 অ্যাডিয়াবেটিক ইন্টু 1/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমি 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর করছি, 1/V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা P2 আইসোথার্মাল বাই P2 অ্যাডিয়াবেটিক ইন্টু 1/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হলো। তাহলে এখান থেকে দেখো P2 আইসোথার্মাল ডিভাইডেড বাই P2 অ্যাডিয়াবেটিক যদি করো তাহলে কত হচ্ছে V2/V1 তার পাওয়ার গামা মাইনাস 1 হলো। দেখো এইটা গ্রেটার দ্যান 1 হচ্ছে, কারণটা কি, অ্যাজ V2টা গ্রেটার দ্যান V1 অ্যান্ড গামাটা গ্রেটার দ্যান 1। দেখো V2/V1 এটা তো এক্সপানশন বলেছি, তাহলে ফাইনালি হচ্ছে V2টা গ্রেটার দ্যান V1, তাহলে V2/V1টা 1-এর থেকে বড়, তাহলে V2/V1 1-এর থেকে বড়। তার পাওয়ারটা কি, পাওয়ারটা গামা মাইনাস 1, মানে এই যে V2/V1 সেটাতে 1-এর থেকে বড়। আর গামাটা তুমি জানো, মানে গামাটা 1-এর থেকে যদি বড়, তাহলে গামা মাইনাস 1টা সেটা বেসিক্যালি পজিটিভ। তার মানে 1-এর থেকে বড় কোনো একটা কোয়ান্টিটি তার পাওয়ার যদি 0 হতো তাহলে সেটা 1 হতো, কিন্তু তার পাওয়ার পজিটিভ হলে সার্টেনলি সেটা গ্রেটার দ্যান 1। তাহলে এটা কি ইমপ্লাই করলো, তাহলে P2 আইসোথার্মাল ইজ গ্রেটার দ্যান P2 অ্যাডিয়াবেটিক, P2 আইসোথার্মাল ইজ গ্রেটার দ্যান P2 অ্যাডিয়াবেটিক। তো এটা ম্যাথামেটিক্যালি তুমি দেখিয়ে দিলে, আগের যেটা গ্রাফিক্যালি যেটা দেখালে সেটা তুমি এখন ম্যাথামেটিক্যালি দেখিয়ে দিলে। ঠিক আছে, হলো, বোঝা গেল? তাই না? আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস হচ্ছে প্রথমেরটা, আর পরেরটা হচ্ছে ফর অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস পরেরটা। তুমি ম্যাথামেটিক্যালি দেখিয়ে দিতে পারলে, হচ্ছে। তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, করবে তো? ধরো তুই একই রকম P1 V1 থেকে তুমি একটা প্রবলেম তোমাকে বাড়িতে দিচ্ছি, P1 V1 থেকে তুমি P2 V2 অ্যাডিয়াবেটিকে V2 আইসোথার্মালে গেলে প্রথমে, আইসোথার্মালে গেলে কি করে না, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করে, আর P2 V2 অ্যাডিয়াবেটিকে গেলে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করে। মানে আগেরটার ক্ষেত্রে কি করেছিলাম, আগেরটার ক্ষেত্রে ফাইনাল ভলিউম দুটো সমান করেছিলাম, প্রেশারগুলো আলাদা। এখন হচ্ছে উল্টোটা করেছি, এখন হচ্ছে ফাইনাল প্রেশারগুলো সমান, ভলিউমগুলো আলাদা। তাহলে এখান থেকে এইটা হলো, তাহলে এখান থেকে তোমাকে দেখাতে বলছি, শো দ্যাট V2 আইসোথার্মাল ইজ গ্রেটার দ্যান V2 অ্যাডিয়াবেটিক। এটা তোমাকে দেখাতে বলছি, এটা তোমাকে প্রবলেম হিসেবে দিলাম, যে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট, if final pressure be the same, then show that final volume for the isothermal reversible expansion is greater than adiabatic reversible expansion. তাহলে এটা তোমাকে এ করছি। আচ্ছা, এবারে এই প্রবলেমগুলো যদি ধরো তুমি P1 V1 থেকে তুমি এক্সপানশন না করে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন করে P2 আইসোথার্মাল V2 তে গেলে, আবার এই অ্যাডিয়াবেটিক রিভার্সিবল
কম্প্রেশন করে P2 অ্যাডিয়াবেটিক V2 তে গেলে, মানে আগে এগুলো ছিল এক্সপানশন, এখন হচ্ছে কম্প্রেশন। তাহলে তোমাকে দেখাতে বলছি so that P2 isothermটা is actually less than P2 adiabatic। এটা তুমি দেখাবে। আর একটা প্রবলেম বলছি, আগেরটা যেরকম ভাবে দেখিয়েছি সব একই রকম করে দেখাতে পারবে, কোনো অসুবিধা হবে না। P1 V1 থেকে তুমি আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন করে P2, এখন হচ্ছে ফাইনাল প্রেসারটা সমান করব, আর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন করে P2 V2 অ্যাডিয়াবেটিক করলাম। সেটাতে দেখাতে বললাম সো দ্যাট ফাইনাল প্রেসারটা সমান করেছি, তাহলে হচ্ছে তোমার আবার হচ্ছে ভি হবে, সরি, দেখাতে পারবে আইসোথার্মাল প্রসেস থেকে ফাইনাল ভলিউমটা কম হবে। V2 আইসোথার্মটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান V2 অ্যাডিয়াবেটিক। তাহলে এই আগেরটা যেমন করে দেখিয়ে দিলাম, এই দুটো অ্যাপ্রোচই দেখাতে পারবে, ছবি এঁকেও দেখাতে পারবে, আর তোমার এই ম্যাথামেটিক্যালও দেখাতে পারবে। তাহলে এই কাজগুলো তুমি করে দেখাবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমায় দেখাচ্ছি, দেখো, ধরো তুমি একই জায়গা থেকে স্টার্ট করলে, এই হচ্ছে প্রেসার, এই হচ্ছে ভলিউম। ধরো তুমি একই পয়েন্ট থেকে স্টার্ট করলে, এটা হচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস, এটা হচ্ছে ধরে নাও অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস। শুরুটা করেছো P1 V1 থেকে, ফাইনাল ভলিউমটা সমান দুজনের ক্ষেত্রে, ফাইনাল ভলিউমটা দুজনের ক্ষেত্রে তোমার সমান হয়েছে। করে এটা ধরো P2 আইসোথার্মাল V2 তে গিয়ে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে P2 অ্যাডিয়াবেটিক V2 তে গিয়ে পৌঁছাচ্ছে। আচ্ছা, এবারে তুমি যদি ওয়ার্ক ক্যালকুলেট করো, একটু খেয়াল করে দেখো, এই ধরো আইসোথার্মাল রিভার্সেবল প্রসেসে ওয়ার্কটা কি হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়। তাহলে সরি, এটা ধরো, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে নেট ওয়ার্কটা ফর দ্য আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন। সেটা হচ্ছে তুমি এই এই এরিয়া দিয়ে বুঝলে, এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক হয়। আর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস যদি করো, তাহলে এই এই যে কার্ভটা, নিচের কার্ভটা, তার আন্ডার এরিয়াটা, এইটা, তাহলে ওয়ার্ক ইন অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন, তার ম্যাগনিটিউড কিন্তু এখানে দুজনের ক্ষেত্রে ম্যাগনিটিউড, আগেরটা লিখে দেওয়া উচিত ছিল ম্যাগনিটিউড, কারণ এক্সপানশনের ক্ষেত্রে ওয়ার্কটা নেগেটিভ হয়। তাহলে আমি যেটা ছবিতে দেখাচ্ছি সেটা বেসিক্যালি ম্যাগনিটিউড। এই ম্যাগনিটিউডটা কোনটা? ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার এইটা। তোমার ছবি থেকে পরিষ্কার কি যে ক্লিয়ারলি ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন, এইটা ইজ গ্রেটার দ্যান ওয়ার্ক ইন অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন। মানে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল স্টেট, যদি তোমার ফাইনাল ভলিউমটা সমান হয়, ফাইনাল ভলিউমটা সমান হলে হচ্ছে তোমার ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন ইজ গ্রেটার দ্যান ওয়ার্ক ইন অ্যাডিয়াবেটিক রিভার্সেবল এক্সপানশন। এটা মাথায় রাখো, ঠিক আছে? আর এই কম্পারিজনটা তুমি কম্প্রেশনের ক্ষেত্রে করবে। তাহলে তাহলে আমি জাস্ট তোমার প্রবলেমটা দিচ্ছি হচ্ছে, তুমি কম্পেয়ার দ্য সেম ফর কম্প্রেশন।
এটা তোমাকে প্রবলেম হিসেবে দিলাম। মানে এক্ষেত্রে যেমন কি একই জায়গা থেকে শুরু করে ফাইনাল ভলিউমটা সমান করছো, ফাইনাল ভলিউমটা সমান করার পরে আমি দেখতে পেলাম যে তোমার আইকোথার্মাল রিভার্সিবল এক্সপানশনের ক্ষেত্রে ওয়ার্কটা বেশি হচ্ছে দেন অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। এবার কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে? কম্পেয়ার দ্য সেম ফর কম্প্রেশন। এটা তোমাকে বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিলাম, ওখানে তুমি বাড়িতে করো। আচ্ছা, নেক্সট একটা পয়েন্ট দেখো, ধরো তুমি কোন একটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করেছো, এই ধরো ইনিশিয়ালি ভলিউমটা V1, টেম্পারেচারটা T1 ধরে নাও, আমি এই জায়গা থেকেই বলছি, করে তুমি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করলে, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করে ভলিউমটা V2, টেম্পারেচার T2 তে গিয়ে পৌঁছালে, আর অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল এক্সপানশন করে ভলিউমটা V2, টেম্পারেচার T2 প্রাইমে গিয়ে পৌঁছালে, সেখান থেকে তুমি দেখাতে পারবে সো দ্যাট T2 টা লেস দ্যান T2 প্রাইম। তাহলে একটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন করে তুমি V2 T2 তে গিয়ে পৌঁছালে, আর অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল এক্সপানশন করে V2 T2 প্রাইমে যদি যাও, সেখান থেকে তুমি দেখাতে পারবে যে T2 টা লেস দ্যান T2 প্রাইম। এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। আচ্ছা, আর একটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এই পুরো জিনিসটাকে তুমি কম্প্রেশনের ক্ষেত্রে করতে। ধরো V1 T1 অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন করছো, সরি অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন করছো, আর একটা হচ্ছে তুমি ওই কি রে ভাই, অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল কম্প্রেশন করছো, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল কম্প্রেশন করছো, করে V2 T2 তে গিয়ে পৌঁছালে, V2 T2 প্রাইমে গিয়ে পৌঁছালে। এটা এক্ষেত্রে তুমি দেখাতে পারবে আবার সেই T2 টা লেস দ্যান T2 প্রাইম। মানে একই জায়গা থেকে শুরু করছো, তুমি একই জায়গা থেকে শুরু করে তুমি ফাইনাল ভলিউমটা সমান করছো। এবার অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস আর অ্যাডিয়াবেটিক ইরিভার্সিবল প্রসেস, এটা এক্সপানশন কম্প্রেশন যাই হোক না কেন, ফাইনাল টেম্পারেচারটা রিভার্সিবলের ক্ষেত্রে সবসময় কম হবে দেন ইরিভার্সিবল। এটা তোমাকে আমি দেখাতে বলছি কাজ হিসেবে। তাহলে কতগুলো ইনফরমেশন আমি জাস্ট বলে দিলাম, সেটা কেমন করে করতে হচ্ছে কতগুলো বলে দিলাম, বাকি অনেকটাই তোমাকে কাজ হিসেবে দিয়ে দিয়েছি। ঠিক আছে, হচ্ছে ঠিক আছে তো, যা কিছু বললাম পরিষ্কার তো? যে জিনিসগুলো বলেছি ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। আচ্ছা, একটা প্রবলেম দিচ্ছি, করো তো দেখি। ওয়ান মোল অফ মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাস সিবি বারটা হচ্ছে 3 বলে দেওয়া হয়েছে, এক্সপান্ডেড অ্যাডিয়াবেটিক্যালি
from 300 Kelvin to 350 Kelvin. Calculate the work done W the heat, delta U and delta H. করে ফেলো তো দেখি, প্রবলেমটা করে ফেলো। 1-2 মিনিট সময় না, সময় নিয়ে প্রবলেমটাকে করে নাও। ঠিক আছে, এটা করে না। চারটে জিনিসই ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে তারপর আমায় বলো। কোনো কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞেস করো, যেটা বুঝতে পারছো না বা কিছু আমি বলে দেবো। কি এগোতে পারছো নাকি পারছো না? কোনটা? U0 হবে একদম। কারণ কেন? একদম। তারপরে তারপরে বলো নেক্সট বাকিগুলো। এই যে বলে দিয়েছি, ও আর এর ভ্যালু তুমি বসাবে, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এর ভ্যালু যে ইউনিটে বসাবে সেটা হবে। মানে আর যদি করো, আরটা হচ্ছে এসআই ইউনিটে হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা তো জানতে হবে তো, আচ্ছা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট না। এর ভ্যালু বলে দেবে না কিন্তু, আর এর ভ্যালু তো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট 8.314 জুল পার কেলভিন পার মোল। দেখো ডব্লিউ যেটা ডেল্টা ইউ সেটা হবে তো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, সেটা কত এন সিভি বার T2 - T1। তাহলে এনটা কত বলে দিচ্ছি 1 মোল,
সিভি ভারে কত 3/2 আর, তাহলে 3/2 ইন্টু 8.314 জুল পার কেলভিন পার মোল, তার সঙ্গে কি হচ্ছে 350 মাইনাস 300 কেলভিন, এইটা তাহলে উত্তরটা জুলে বেরোবে। তাহলে 3/2 ইন্টু 8.314 ইন্টু 50 কত বেরিয়েছে বললি? আচ্ছা, একটা জিনিস একটু ভুল হয়েছে, হ্যাঁ, এইটা না ইজ এক্সপান্ডেড হবে না, ইজ কম্প্রেসড হবে। হ্যাঁ, ইজ কম্প্রেস, কারণ না টেম্পারেচার বেড়েছে লিখে ফেলেছে তো, অ্যাডিয়াবেটিক এক্সপানশন হলে টেম্পারেচার কমে, এটা হচ্ছে কম্প্রেশন হবে। হ্যাঁ, হ্যাঁ, কত বললি আবার বল। হ্যাঁ, ঠিক আছে, 623.55। আচ্ছা, আর চেঞ্জ ইন এনথালপি কত হবে? এইটা। আচ্ছা, এবারে দেখো এই সিপি বার মাইনাস সিভি বার, এটা হচ্ছে আর হয়, তাহলে সিপি বারটা কত? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি বার মাইনাস সিভি বার আর, তাহলে এটা কত? সিভি বার প্লাস আর হলো, তাহলে এটা কত হয়ে যাবে? 5/2 আর হয়ে যাবে, কারণ আর সিভি বারটা হচ্ছে 3/2 আর বলে দিয়েছে, আর জায়গা হয়ে গেলে 5/2 আর হয়ে যাবে, সেটা হয়ে গেল কত? 1 মোল কিন্তু 5/2 আর মানে 5/2 ইন্টু 8.314 জুল পার কেলভিন পার মোল, আর টেম্পারেচার চেঞ্জটা একবারে লিখে দিচ্ছি 50 কেলভিন। এটা কত হলো বলো? ওয়ান জিরো 39.25 এত জুল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট একটা প্রবলেম করো। An ideal gas is expanded adiabatically and reversibly from 10 liter 300 Kelvin to 20 liter. What is the final temperature given CV bar equal to 5/2 R. An ideal gas is expanded adiabatic and reversibly from 10 liter 300 Kelvin to 20 liter. What is the final temperature? মানে ফাইনাল টেম্পারেচার, ইনিশিয়াল ভলিউম এবং টেম্পারেচার বলে দিয়েছি, ফাইনাল টেম্পারেচারটা একটা বের করতে বলেছি, এখানে বলে দেওয়া আছে সিভি বারটা হচ্ছে 5/2 আর। তাই এই প্রবলেমটা কেমন করে করবে করো, করে ফেলো প্রবলেমটা। করছো?
দেখো সিভি বার যদি 5/2 আর হয়, সিপি বার কত কত হবে? 7/2 আর, তাই তো? তাহলে গামাটা কত হলো? 7/5 হলো। গামাটা কত হলো? 7/5 হলো। আচ্ছা, এবারে কি হয়? এবারে ফর অ্যাটাবেটিক রিভার্সিবল প্রসেস অফ অ্যান আইডিয়াল গ্যাস কি হচ্ছে? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, অর্থাৎ T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তোমাকে বের করতে হবে যে ফাইনাল টেম্পারেচারটা, সেটা কত হবে তাহলে? V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1। তাহলে দেখো, তাহলে কত হচ্ছে এটা? 20 লিটার বাই 10 লিটার, তারপর গামা মাইনাস 1 মানে 7/5 মাইনাস 1 ইন্টু ইনিশিয়াল টেম্পারেচারটা কত বলছে? 300 কেলভিন। এটা আর করে ফেলো, কত হচ্ছে দেখো? 2 টু দি পাওয়ার 2/5 ইন্টু 300 কেলভিন। তাহলে এটা কত? $240 কেলভিন। ঠিক আছে। আর একটা প্রবলেম তোমাকে বাড়ির জন্য দিচ্ছি, যে এই একই প্রবলেম শুধু রিভার্সিবলি না হলে ইরিভার্সিবলি, তার জন্য কি হবে তোমাকে বাড়িতে করতে দিচ্ছি। তাহলে একটা প্রবলেম দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে, একদম সেম জিনিস। অ্যান আইডিয়াল গ্যাস ইজ expanded adiabatically and irreversibly from 10 liter 300 Kelvin to 20 liter. What is the final? What is the final temperature? তাহলে দেখো, আগেরটা ছিল রিভার্সিবলি, এখন প্রবলেমটা দিলাম তোমার ইরিভার্সিবলি করে, তোমাকে প্রবলেমটা আমি করতে দিচ্ছি। ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা আমি দিলাম, তাহলে আমি অনেকগুলো প্রবলেম দিলাম, কিন্তু সেই প্রবলেমগুলো তুমি কষবে। আজকে অনেকটাই পড়ানো হয়ে গেছে। তাহলে অ্যাডাবেটিক চেঞ্জেস অফ স্টেট সংক্রান্ত আমি অনেকগুলো প্রবলেম কিন্তু তোমাদের করতে দিলাম। সেই প্রবলেমগুলো কিন্তু তুমি কষবে। এক একটা প্রবলেম কষতে গেলে এক একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি শিখতে পারবে আর কি। ঠিক আছে। তাহলে এইটা, এই যে আজকে যা যা বললাম, দেখো কোনো কিছু অসুবিধা আছে কিনা। হুম। এই যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই টাইপের রিলেশনসগুলো খুব ইম্পর্টেন্ট। এইটা আচ্ছা, এখানে একটা কাজ করি। এইখানে হচ্ছে দেখো, এটা ফর আইডিয়াল গ্যাস আন্ডার অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেস, তুমি এই এক্সপ্রেশনগুলোকে বের করেছো। এবার আমি তোমাকে এইখানে একটা প্রবলেম দিচ্ছি, যারা একটুখানি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও, যেই মেন যেই অ্যাডভান্স দিতে চাও আর কি, তাদের জন্য আমি বলছি যে ফাইন্ড দ্য রিলেশনস অ্যামাং প্রেসার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। এই যে মানে এই যে তোমার যেটা, যে এখানে তো প্রেসারের সঙ্গে ভলিউম, টেম্পারেচারের সঙ্গে ভলিউম, টেম্পারেচার প্রেসার, মানে কি প্রেসার ভলিউম ইন্টার রিলেশন করে বের করছো। ফাইন্ড দ্য রিলেশনস অ্যামাং প্রেসার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার ফর অ্যাডাবেটিক reversible process of a gas obeying the equation of state এক নম্বর হচ্ছে P ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এনআরটি, মানে আইডিয়াল গ্যাসটা করে দিয়েছি বলে বাকি তিনটে দিয়ে দিই। 2 নম্বর হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি।
আর 3 নম্বর হচ্ছে তোমার পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এনআরটি। এটা তোমাকে বাড়িতে কষতে দিলাম। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি কষেছো, তুমি দেখো যে আইডিয়াল গ্যাসটা কোথায় আসছে এবং আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোন কোন প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে। যেমন ধরো আমি এখানে যেমন লিখছিলাম, এই যে ফর আইডিয়াল গ্যাস সিপি বার মাইনাস সিপি বার ইকুয়াল টু আর, এটা আমি ব্যবহার করেছি। এখানে যেমন ফর আইডিয়াল গ্যাস আমি সিপি বারটাকে মানে ডিউটাকে এন সিপি বার ডিটি বলছি, ফর আইডিয়াল গ্যাস পি ইকুয়াল টু এনআরটি বাই ভি বলছি। তা যেখানে যেখানে আইডিয়াল গ্যাসগুলোকে ব্যবহার করা হয়েছে, তাহলে আইডিয়াল গ্যাস ব্যবহার না করে তুমি সেখানে কি করবে না, সেখানে তুমি এই ইকুয়েশনগুলোকে ব্যবহার করবে। ব্যবহার করে তুমি একটা ফাইনাল রিলেশন বের করার চেষ্টা করো। তো হ্যাঁ, ধরো ভ্যান ডাল গ্যাসের জন্য করো, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি তুমি করে ফেলতে পারবে। অ্যাডাবেটস আর স্টিপার দ্যান আইসোথার্ম এবং সেই রিলেটেড বেশ কিছু কিছু প্রবলেম, অ্যাডাবেটিক কুলিং কি বললাম, অ্যাডাবেটিক ফ্রি এক্সপানশন মাত্র আইসোথার্মাল ইন নেচার, সেগুলো বলেছি। এবারে স্টার্টিং ফ্রম সেম ইনিশিয়াল ফাইনাল কোন একটা প্যারামিটার সমান, তাহলে অন্য প্যারামিটারের রিলেটিভ ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে দিচ্ছি আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডাবেটিক প্রসেসের ক্ষেত্রে। এরকম অনেকগুলো প্রবলেম তোমাকে দিয়েছি। ওয়ার্ক নিয়ে কথাবার্তা আমি বলেছি এইটা। তাহলে এবারে এইখানে এই মানে এক্সপানশনের জন্য আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ওয়ার্কটা বেশি হচ্ছে দেন অ্যাডাবেটিক রিভার্সিবল এক্সপানশন। তাহলে কম্প্রেশনের ক্ষেত্রে তোমাকে কম্পেয়ার করতে বলছি। কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে, এখানে উল্টোটা হবে, দেখবে কম্পেয়ার দ্য সেম ফর কম্প্রেশন, এখানে এর উল্টোটা হবে। মানে এখানে তোমার ওয়ার্ক ইন আর মড নেওয়ার দরকার নেই, কিন্তু কম্প্রেশন প্রসেস। তখন যেটা হবে ওয়ার্ক ইন, দেখবে ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন এটা একটু লেস দ্যান ওয়ার্ক ইন অ্যাডাবেটিক রিভার্সিবল কম্প্রেশন হবে, সেটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এছাড়া টেম্পারেচারগুলো কম্পেয়ার করতে দিয়েছি, যে সেম ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল ভলিউমগুলো সমান হচ্ছে। একবার অ্যাডাবেটিক রিভার্সিবল প্রসেসে এক্সপানশন হচ্ছে, একটা অ্যাডাবেটিক ইরিভার্সিবল প্রসেসে এক্সপানশন হচ্ছে, তাহলে ফাইনাল টেম্পারেচারটা কম্পেয়ার করতে বলেছি। সেটা এক্সপানশনের জন্য বলেছি, কম্প্রেশনের জন্য বলেছি। মানে বেশ কিছু কিছু প্রবলেম তোমাকে দেওয়া হয়েছে, এই প্রবলেমগুলো তুমি করবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। তাহলে নেক্সট ক্লাসে আমরা মানে মোর অ্যাবাউট থার্মোডাইনামিক্স, আমি এরপরে আরো কিছু বলবো মোর অ্যাবাউট থার্মোডাইনামিক্স। মানে মূলত আমি প্রথমে যেটা করবো, থার্মোকেমিস্ট্রি বলে একটা ব্যাপার আছে, থার্মোকেমিস্ট্রিটা আগে শিখে নেব এইটা। হ্যাঁ, তারপরে তোমার সেকেন্ড ল থার্মোডাইনামিক্সে কিছু মানে কথাবার্তা বলতে বলেছে, সেই কথাবার্তাগুলো তারপরে আসবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক। দেখো কারো যদি কিছু সমস্যা থাকে বলে নাও, কারো কিছু বুঝতে প্রবলেম থাকলে বলো আমায়।